আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে অ্যাকচুয়ালি পড়ব হচ্ছে আমাদের সরল দোলক নিয়ে আমরা পড়াশুনো করব। তবে শুরুতে আমাকে কিছু কথা না বললেই নয় যে একটা মোস্ট কমন ঝামেলা নিয়ে আমরা আলোচনা করব। এই ঝামেলাটা ভাইয়া আমাদের অনেকে আমাকে কোয়েশ্চেন করছে, ভাইয়া থিটা এখানে দেওয়া আছে, থিটা এখানে দেওয়া আছে, আমি কোন ক্ষেত্রে সাইন ধরবো, কোন ক্ষেত্রে কস ধরবো, খুবই ঝামেলাজনক, তাই না? আচ্ছা আমরা করা শুরু করি। প্রথমত আমরা বের করবো হচ্ছে ত্বরণ, যে আমাদের এই তলে যদি কোনো একটা বস্তু গমন করে তাহলে এই তল বরাবর ত্বরণ কত। তো আমরা জানি প্রথম কথা হচ্ছে ভাই এই কোণটা হচ্ছে আমার থিটা, তাহলে এটা যদি অভিকর্ষজ ত্বরণ জি হয়, সে নিচের দিকে কাজ করে, তাহলে আমরা একটা কথা বলতে পারি না ভাই, আমি যদি এখানে একটা লম্ব টানি, এই যে এই তল না, এই তলের উপর যদি একটা লম্ব টানি, তাহলে আমরা বলতে পারবো এই কোণটা থিটা হলে এই কোণটাও কত থিটা। তাহলে এই জিটা কিন্তু আমার তল বরাবর কাজ করে না, তাহলে জিকে দুইটা লম্ব উপাংশে ভাগ করি, একটা হচ্ছে এই দিকে যার সাথে থিটা, সেটা হচ্ছে কস, এটা হবে জি কস থিটা, আর এদিকে যদি হয় এটা হবে জি সাইন থিটা। সো তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, আমাদের যদি কখনো এরকম হয় এই কোণটা যদি থিটা হয়, ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, এক্ষেত্রে আমরা বলতে পারবো তল বরাবর যে ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা। আমরা সরাসরি প্রমাণ করতে পারতেছি, এক্ষেত্রে আমার আর মুখস্থ করার প্রয়োজন নেই, সরাসরি দেখে বোঝা যায়। এ সমান হচ্ছে জি সাইন থিটা। এবার আসো ভাইয়া আমাদের এখানে এই কোণটা হচ্ছে থিটা, তাহলে আমি যদি এখানে আবার আগের মতো করি, এখানে একটা ভাইয়া লম্ব টানলাম, ওকে। আচ্ছা, এখন দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা কিন্তু, হ্যাঁ, এই কোণ আর এই কোণ কিন্তু সমান, কারণ এই রেখা আর এই রেখা সমান্তরাল। একটা রেখা, তার মধ্যে এই যে একটা রেখা টানলাম আর একটা রেখা টানলাম, এই কোণ পরস্পর সমান, এটা তোমরা জানো যে জিওমেট্রি পড়ছো 9 10-এ। তো আমরা এখানে বলতে পারি হচ্ছে সিম্পল, তাহলে জিটা কিন্তু দুইটা উপাংশে লম্ব উপাংশে বিভাজিত করি, এদিকে থাকবে হচ্ছে জি কস থিটা, জি সাইন থিটা, আর এদিকে থাকবে হচ্ছে জি কস থিটা। হোয়াই কস থিটা, যার সাথে থিটা সেটা হচ্ছে কস, যার সাথে থিটা নেই সেটা হচ্ছে সাইন। সো দেখো, যখন আমি থিটা এটা নিচ্ছি তখন হচ্ছে এদিকে জি কস থিটা কাজ করতেছে, তাহলে আমরা এখানে খুবই সিম্পলভাবে বলতে পারবো এক্ষেত্রে এ সমান হচ্ছে জি কস থিটা। তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার। তো অ্যাকচুয়ালি তাহলে একটু খেয়াল করে দেখো, এই সমান হচ্ছে আমাদের জি কস থিটা। এখন তাহলে তুমি আমাকে অনেকে কোয়েশ্চেন করতে পারে, ভাইয়া তাহলে তো আমি মহা মুশকিলে পড়ে গেলাম, আমার কি তাহলে দুইভাবে করলে দুইটা আনসার আসবে? অবশ্যই না। দেখো কিভাবে না, তার আনসার আমি এখানে দিচ্ছি। তোমাকে এই কোয়েশ্চেনটা করা হলো, পরীক্ষায় দেওয়া হলো এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার আমি তোমাকে কোয়েশ্চেন করলাম এই তলের মধ্যে ত্বরণ কত, হ্যাঁ, এই তল বরাবর যে অ্যাক্সিলারেশন, যে ত্বরণটা, সেই ত্বরণটা কত। এখন তাহলে তুমি বলতে পারো ভাই ত্বরণটা হয় জি কস থিটা হবে, না হয় জি সাইন থিটা হবে। তাহলে আমরা এটাকে জি কস থিটা বলবো যদি আমার থিটা এটা হয়, জি সাইন থিটা বলবো যদি থিটা এটা হয়। তাহলে আমরা একটু দেখি তো কি হয়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো এ ইকোয়াস টু জি সাইন, আবার এ ইকোয়াস টু জি কস হইতে পারে। তাহলে তুমি যখন সাইন নিবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সাইন, অর্থাৎ সাইনের পাশে যে থিটা সেটা হচ্ছে ভূমির সাথে থিটা, তাহলে আমাদের এই সাইনের সাথে কত ডিগ্রি বসবে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, জি সাইন 60 ডিগ্রি। আর এখানে যদি করি জি কস, কজের সাথে যে থিটা বসবে সেটা হচ্ছে উলম্বের সাথে কোণ, তাহলে উলম্বের সাথে কোণটা হচ্ছে 30, তাহলে কজের সাথে 30 ডিগ্রি বসবে। এবার হচ্ছে আমার দেখো, তাহলে আমি এখান থেকে বলতে পারবো জি ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এখান থেকে বলা যায় আমাদের √3g/2, এটা হচ্ছে ত্বরণের মান। একইভাবে এখানে যদি চিন্তা করে দেখো জি ইন্টু কস 30 ডিগ্রি, তার মানও কিন্তু √3/2, তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম √3g/2। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি দুইটা আসলে ভিন্ন কথা না, সেম কথা। তো পরীক্ষায় তোমার থিটা যেটা দেওয়া থাকুক তোমার কোনো সমস্যা নাই, সবসময় মাথায় রাখবো যদি আমার এই কোণটা থিটা হয় তাহলে জি সাইন থিটা, এই কোণটা থিটা হলে জি কস থিটা। এখন যদি তোমার মনে হয় ভাইয়া আমার পরীক্ষায় ভাইয়া আমি পরীক্ষায় এত কিছু মনে রাখতে পারবো না, আচ্ছা বাবা, মনে রাখা লাগবে না, তুমি একটা জিনিস মনে রাখবা, এই তল যদি থিটা কোণ উৎপন্ন করে জি সাইন থিটা, ওইটা আর মনে রাখা লাগবে না। তাহলে পরীক্ষা ভাইয়া আমার এটা দেওয়া নাই, পরীক্ষায় দেওয়া আছে এটা, তাহলে আপনার কথা বিশ্বাস করে আমি ফাঁসে গেছি না? না, তুমি ফাঁসে যাও নাই কেন? কারণ এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা তো অলরেডি 90 আমরা জানি, তাহলে এই কোণটা কত হবে ভাই, এই কোণটা যদি আমার থিটা হয় এটা হবে আমার 90 - থিটা। সো ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু করা লাগবে না, ঝামেলা নেই। তুমি করো,
আমাদের এই কোণটা ধরুন, তুমি এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা 90 মাইনাস থিটা, তাহলে আমরা করতেই পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে কীভাবে আমরা এখানকার ক্যালকুলেশনগুলো করব। এবার হচ্ছে আমরা ত্বরণ বের করলাম, এখন আমি তোমাকে দিব হচ্ছে কৃত কাজ বের করা ভাই। তাহলে এবার যদি আমি এটা কাজ করতে চাই, আমাদের ওজনের কারণে কোনো একটা বস্তু নিচে দিয়ে পড়ে গেল, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত, অভিকর্ষীয় বল দ্বারা কি কৃত কাজ বের করব। তাহলে আমরা সিমিলারলি আবার দুইটা আমরা আঁকি। তাহলে ভাই আমরা এখানে আবার আগের মতো আঁকলাম যে এই কোণটা হচ্ছে থিটা, আবার এখানে আবার আগের মতো আঁকলাম ভাইয়া এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এখন আমরা যদি বলি এইখানে আমাদের কোনো একটা বস্তু আছে, এইখানে আমার কোনো একটা বস্তু আছে, একই বস্তু এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে m। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তার ওজন যেটা, সেই ওজন mgটা আমার নিচের দিকে কাজ করে, আর এখানেও আমার কিন্তু বস্তুর mgটা আমার নিচের দিকে কাজ করে। তাহলে আমরা এখান থেকে যদি বলি ভাইয়া, তাহলে এখন আমাকে কি করতে হবে ভাইয়া, এখন আমাকে যে কাজটা করতে হবে এই বস্তুটাকে এখান থেকে এই এতটুকু আনতে হবে। তাহলে এখান থেকে এতটুকু আনতে তার যে সরণটা, সেই সরণটাকে আমি নাম দিলাম হচ্ছে এস। তাহলে আমার এই যে সরণটা, এই সরণটাকে নাম দিলাম হচ্ছে এস। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, আমাদের এটা যদি mg হয়, এটা হচ্ছে s। তাহলে আমাদের ভাইয়া আমরা তো পড়ছিলাম কৃতকাজ w = fs cos θ, কৃতকাজ w = আমরা পড়ছিলাম fs cos θ। ভাইয়া আমরা এখানে পড়ছিলাম কৃতকাজ w = fs cos θ। যে ভাইয়া আমাদের এখানে থিটা মান হচ্ছে কি, আমার এখানে থিটা মান হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি সরণের দিকটা কোন দিকে, ভাইয়া অবশ্যই সরণের দিক হচ্ছে নিচের দিকে। কেন? এই যে এই দিক থেকে এদিকে নামতেছে। সরণের দিক কোন দিকে? এই যে এই দিক থেকে এদিকে নিচের দিকে নামতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি বল এবং সরণের মধ্যবর্তী কোণ লাগবে। তো আমরা এখানে বলতে পারি ভাইয়া তাহলে কৃতকাজ কি হলো ভাই, এখানে কৃতকাজ w = হচ্ছে আমার কত, কৃতকাজ w = হচ্ছে f এর মান হচ্ছে mg ইন্টু s, s মান হচ্ছে সরণ, কি পরিমাণ সরণ হলো s পরিমাণ, cos অফ বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, মধ্যবর্তী কোণটা কিন্তু অ্যাকচুয়ালি থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি w = mgs cos θ। আর যদি এখানে করি w হচ্ছে ভাইয়া f মান হচ্ছে mg, সরণটা হচ্ছে s, cos অফ থিটা, থিটা মানে কোন থিটা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে যে থিটা দেওয়া আছে এটা কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ না, বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এটা যদি থিটা হয় এটাকে আমরা কি বলবো, 90 মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে কসের জায়গায় কস কি বসবে, 90 মাইনাস থিটা বসবে, কারণ থিটা মানে কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ এটা দেওয়া নাই, না দেওয়া থাকলে 90 থেকে এই থিটাটা বিয়োগ করে দিলে এটা তুমি পেয়ে যাবা। যেমন এটা 30 হলে এটা 60, এটা 60 হলে এটা 30, এরকম করা যায়। তাহলে আমরা এখান থেকে যদি কোয়াড্রেন্ট চেঞ্জ করি cos 90 মানে কসটা সাইন হয়ে যাবে। তাহলে w = দেখো আমরা বলতে পারতেছি mgs sin θ। তাহলে আসলে দেখো তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, যেভাবে আসুক পরীক্ষায় কোনো সমস্যা হবে না। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এবার আমাদের এর পরের আলোচনা, আমরা এবার সরল দোলক নিয়ে আলোচনা করব। এবার আসো আমরা আলোচনা করব হচ্ছে সরল দোলক। আর এই সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি আমরা ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যাগ বের করব, সেটা আমরা পরে দেখি। আগে আমরা একটা কথা বলে রাখি, তো সরল দোলকের আমরা যদি একবারে পারফেক্ট ডেফিনেশন দিতে যাই সেটা আমরা এখানে দিব না, আমরা সেই পারফেক্ট ডেফিনেশন দিব যেখানে আমার আছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের মধ্যে। এখানে আমরা জাস্ট সরল দোলক না, অ্যাকচুয়ালি সরল দোলকের মতো একটা ব্যবস্থা চিন্তা করতেছি। সেটা হচ্ছে কি, মনে করো আমরা ভূমি থেকে আমাদের কোনো একটা বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমরা কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম যে সুতার সাহায্যে। তাহলে এটা হচ্ছে সুতার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। আমরা কিন্তু এখানে আবারও বলতেছি, আমরা নর্মালি পড়তেছি, পারফেক্টলি ডিপলি পড়বো হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে। তো কোনো একটা বিন্দু থেকে যদি আমি কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিই, যে বস্তুটাকে ঝুলিয়ে দিব ওই বস্তুটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় বব। সো ববের ভর মানে হচ্ছে এই ঝুলনকৃত বস্তুটার ভর। এখন যেই সুতার মাধ্যমে আমি ঝুলিয়ে দিলাম সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে L। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি কোনো একটা বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলাম। তাহলে আমাদের সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়ার, আমাদের কোনো একটা বস্তুকে আমি সুতার সাহায্যে ঝুলিয়ে দিলাম, মনে করো এই যে এখন ঝুলিয়ে দিই, এই যে কোনো একটা বস্তুকে সুতার সাহায্যে আমি ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি যে বিন্দুর সাপেক্ষে, এই যে আমি মনে করি এটা হচ্ছে আমার ফিক্সড বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে আমি এটাকে ঝুলিয়ে রাখবো, ওকে। তাহলে আমার এই যে এই বিন্দুর সাপেক্ষে আমি বস্তুটাকে ঝুলিয়ে রাখলাম। এখন এখানে মনে করো একটাই সুতা, যে আমাদের এখানে একটাই সুতা, এটাকে বলা হয় সুতার দৈর্ঘ্য। তাহলে এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এটা। এখন এই বস্তুটাকে নর্মালি এটাই আমাদের এভাবে থাকবে। এখন আমি এই বস্তুটাকে একটু এইদিকে টেনে ছেড়ে দিলাম, এটাকে আমরা বলছি সরল দোলক।
খেয়াল করছো? এখন বাতাসের বাধার কারণে এটা আস্তে আস্তে থেমে যাবে, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করার সময় তো কোনো বাধা কাউন্ট করবো না। এর মানে এটাকে যদি এই অবস্থান থেকে ছেড়ে দাও, সে এক্স্যাক্টলি আবার এই অবস্থানে উঠবে, আবার এই অবস্থানে যাবে, আবার এই অবস্থানে যাবে, এভাবে আজীবন চলতেই থাকবে। এটা হচ্ছে সরল দোলকের বেসিক কনসেপ্টটা। তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে যে বিন্দুর সাপেক্ষে ঝুলানো হচ্ছে তাকে আমরা বলি ঝুলন বিন্দু। যেই সুতার সাহায্যে ঝুলানো হচ্ছে সুতার দৈর্ঘ্যটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। যেই বস্তুটা ঝুলানো হচ্ছে তার নাম হচ্ছে বব। এই বস্তুর ভর হচ্ছে এম, তাকে আমরা বলি ববের ভর। এবার আসো, তাহলে দেখো এক্ষেত্রে এটাই হচ্ছে এল, এক্ষেত্রে এটাই হচ্ছে এল, এক্ষেত্রে এটাই হচ্ছে এল, কারণ বস্তুটাই তো আমার ঝুলতেছে এভাবে। ওকে, আর যে বিন্দুর সাপেক্ষে ঝুলানো হলো তাকে আমরা বলি হচ্ছে ঝুলন বিন্দু। এখন আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতিতে যাওয়ার আগে আমরা এখানে সুতা যেহেতু আছে, সুতার মধ্যে একটা টান বল নিয়ে কাজ করি। তো আসো একটু খেয়াল করে দেখি যে প্রকৃতপক্ষে এই যে ভাইয়া আমাদের সরল দোলকটা, সেই সরল দোলকটা এখান থেকে আমাদের এখানে আসে কেন। তো আমরা যদি পারফেক্টলি ব্যাখ্যা করতে যাই, ভাইয়া আমাদের সরল দোলকটা, এই যে আমার সরল দোলকটা, সে কেন আমাদের এদিকে আসে। হ্যাঁ, তাহলে আমাদের তার আগে দেখি, ভাই আমরা এতটুকু থেকে টেনে ছেড়ে দিছি, দ্যাট মিনস এই পয়েন্টে তার ব্যাগের মান v = কিন্তু 0, এটা আমরা জানি। কিন্তু এই পয়েন্টে তার ব্যাগের মান v = কত, 0। ভাই এতটুকু টেনে ছেড়ে দিছি, এই মুহূর্তে তার ব্যাগের মান v = 0। এখান থেকে তাকে ছেড়ে দিলে সে কেন আমার এদিকে চলে যাচ্ছে সেটা আমরা একটু দেখি। ভাই প্রথম কথা হচ্ছে আমি ছেড়ে দিছি, আমি কিন্তু ধাক্কা দিই নাই, আমি জাস্ট এভাবে এটাকে এখান থেকে টেনে এভাবে জাস্ট ছেড়ে দিলাম, ধাক্কা দিই নাই, কিন্তু ধাক্কা দিই নাই, ধাক্কা দিনে এখান থেকে জাস্ট ছেড়ে দিব। সে আবার এতটুকু উচ্চতাতে আসবে, আবার এতটুকু উচ্চতায় আসবে, আবার এতটুকু উচ্চতায় আসবে, এবার চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান, আর এটা হচ্ছে তার সর্বনিম্ন অবস্থান। এর নিচে সে নামতে পারে না, কারণ সুতা দ্বারা আটকানো। তার যে ওজন, সেই ওজনটা এমজিটা কাজ করে হচ্ছে নিচের দিকে, এবং এক্ষেত্রে উলম্বের সাথে আমি কত ডিগ্রি কোণে, এটাকে আমরা বলি কৌণিক ব্যবধান। কত কৌণিক ব্যবধানে ছেড়ে দিলাম, কত কৌণিক ব্যবধানে ছেড়ে দিলাম, আমি উলম্বের সাথে থিটা ডিগ্রি কৌণিক ব্যবধান করে তাকে ছেড়ে দিলাম। তো আসলে প্রকৃতপক্ষে সরল দোলক হইতে হলে এই থিটার মানটা 4 ডিগ্রি বা তার থেকে কম হইতে হয়। বাট আমার এখানে যে কোনো মান হইতে পারে, কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি সরল দোলক পড়তেছি না, সরল দোলকের মতো একটা ব্যবস্থা করতেছি। তো যখন সরল দোলক পড়ো তখন আমরা ক্রাইটেরিয়া সব বলবো, আপাতত কোনো ক্রাইটেরিয়া নেই। এমজি ওজন, ভালো কথা। এখন এই যে আমার এমজি ওজনটা আমার নিচে দিয়ে কাজ করে, তাহলে আমরা এখানে দেখতেছি আমার এমজি যে ওজনটা, সেই ওজনটা আমার নিচে দিয়ে কাজ করতেছে। এই এমজি ওজনটা নিচে দিয়ে কাজ করে, কিন্তু বস্তু তো নিচের দিকে যাইতে পারে না। তাহলে আমরা একটা কাজ করি, এই বস্তুটাকে ধরে রাখছে কে, সুতা। তাহলে আমরা এটাকে দুইটা উপাংশে বিভক্ত করি, লম্ব উপাংশে। একটা লম্ব উপাংশ নিব হচ্ছে সুতা বরাবর, আরেকটা লম্ব উপাংশ নিব হচ্ছে সুতার লম্ব বরাবর। তাহলে আমার এই যে এইদিকে একটা লম্ব উপাংশ নিব, এইদিকে একটা লম্ব উপাংশ নিব। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাই এই যে আমার এমজি, আমাদের এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা। তাহলে আমার এটা যদি এমজি হয়, তাহলে আমরা নিশ্চয়ই এখানে বলতে পারবো এটা হচ্ছে আমাদের এমজি কস থিটা। এটা যদি আমার এমজি কস থিটা হয়, এটাকে নিশ্চয়ই আমরা বলতে পারবো এমজি সাইন থিটা, অবশ্যই আমরা বলতে পারবো। এখন দেখো, এই যে আমরা এই অবস্থা যদি চিন্তা করে দেখি, তাহলে একটু খেয়াল করে দেখো, এটাই আমার সেই কাঙ্ক্ষিত বস্তুটা। ওকে, এটাই যে তার মধ্যে আমার কি হচ্ছে, তার মধ্যে আমাদের এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রি কোণ। তাহলে আমাদের এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, সেই জিনিসটা হচ্ছে এই বরাবর একটা বল কাজ করতেছে, তার নাম হচ্ছে এমজি কস থিটা। আর এই বরাবর একটা বল কাজ করতেছে, যার নাম হচ্ছে এমজি সাইন থিটা। যেহেতু আমাদের এমজিটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, এই এমজি কস থিটা কি সুতাটাকে টান করে রাখে না? হ্যাঁ, তাহলে এই এমজি কস থিটার কারণে সুতাটা তো বের হয়ে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? কারণ সুতা এটা টান বল প্রয়োগ করতেছে। টান বল কোন দিকে কাজ করে? আমাদের যে সুতা দ্বারা ঝুলানো, ওই সুতা বরাবর আমাদের ঝুলন বিন্দুর দিকে। তাহলে সুতা বরাবর ঝুলন বিন্দুর দিকে যে টান বল কাজ করতেছে, তাই টান বলকে নাম দিলাম হচ্ছে টি। এটা হচ্ছে সুতার টান। এই টিটাকে আমরা বলতেছি কি? সুতার টান। সুতার মধ্যে কতটুকু টান বল কাজ করে। তাহলে আমরা এখন একটা কথা বলতে পারি, এই সুতার টান টি এবং এমজি কস থিটা পরস্পর কেমন? সমান। সুতরাং আমরা একটা নতুন সূত্র পেয়ে গেলাম, সুতার টান এই সুতার টান টি ইকুয়ালস টু এমজি কস থিটা, একটা সূত্র পেয়ে গেলাম। এই সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথে, আমাদের অলরেডি সৃজনশীল আমরা যখন করতে যাব দেখবো বোর্ডে অলরেডি এটা আসছে, কিন্তু বইতে সরাসরি এটা নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সুতার টান টি সমান হচ্ছে এমজি কস থিটা। এই এমজি কস থিটা এটা হচ্ছে সুতার মধ্যে টান বল প্রয়োগ করে। ওকে, তাহলে এটা তো ক্যান্সেল আউট, বাকি থেকে এমজি সাইন থিটা।
mg sin থিটা তাকে কোন দিকে ধাবিত করবে, নিচের দিকে, তখন সে নিচের দিকে চলে যায়। তাহলে আমাদের সে নিচের দিকে চলে যায়। ফর এক্সাম্পল সে আমাদের এখানে আসলো, এখানে আসার পর আবার সেম আমাদের এদিকে একটা টান বল কাজ করবে mg cos, এবার মনে করো কোনটা হচ্ছে থিটা প্রাইম, তাহলে mg cos থিটা প্রাইম, এদিকে কাজ করবে হচ্ছে mg sin থিটা প্রাইম, এভাবে চলতে থাকবে, সে আমাদের এইভাবে আস্তে আস্তে থাকবে। এখন যখন আমার একবারে ভূমিতে আসবে তখন দেখা যাবে আমার এবার তো আমাদের দেখা যাবে সম্পূর্ণ ওজনটাই আমার নিচে দিয়ে কাজ করে mg, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এইদিকে আমার mg কাজ করে, আর এইদিকে আমাদের তো আমাদের জড়তার কারণে এইদিকে চলতেই থাকে, তখন আমাদের এভাবে চলতে থাকবে। এই মুহূর্তে তার ব্যাগটা হচ্ছে আনুভূমিক। তাহলে এই পয়েন্টে তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই পয়েন্টে তার ব্যাগটা এদিক বরাবর, এই পয়েন্টে তার ব্যাগটা হচ্ছে এদিক বরাবর, এই পয়েন্টে তার ব্যাগটা এদিক বরাবর। এর মানে প্রত্যেকটা পয়েন্টে ব্যাগের দিকটা হচ্ছে স্পর্শক বরাবর। প্রত্যেকটা পয়েন্টে ব্যাগের দিক কোন বরাবর? প্রত্যেকটা পয়েন্টে ব্যাগের দিকটা হচ্ছে স্পর্শক বরাবর। আশা করি বুঝতে পারছো। তো তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে এভাবে হচ্ছে আমাদের জিনিসটা হয় আর কি, যে আমাদের বস্তুটা অ্যাকচুয়ালি mg sin থিটার কারণে নিচের দিকে নামতে থাকে, আর যতই নিচের দিকে নামতে তার ব্যাগ বাড়তেছে, সো ব্যাগ বাড়তে বাড়তে যেহেতু এটা ত্বরিত হচ্ছে, ব্যাগ বাড়তে 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 এই পয়েন্টে ব্যাগটা সর্বোচ্চ হয়, কেন সে এখনও নিম্নমুখী। এই পয়েন্টের পর কিন্তু সে আবার উপর দিকে উঠে, দেখো এই পয়েন্টে ব্যাগের মান 0, ব্যাগ বাড়তে 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 এই পয়েন্টে ব্যাগের মানটা কি সর্বোচ্চ, এবং এটা বি ম্যাক্স। এরপর ব্যাগের মানটা বাড়তে কমতে 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 আবার ব্যাগের মান 0, আবার এবার এদিক থেকে এদিকে যাত্রা শুরু করে, যাতে ব্যাগ বাড়তে 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 ব্যাগের মান সর্বোচ্চ এবং দিকে এদিকে আবার উপরে উঠে ব্যাগের মান 0। তাহলে এভাবে আজীবন চলতেই থাকে, এভাবে আজীবন চলতেই থাকে। এটা হচ্ছে সরল দোলকের মেন বেসিকটা। এবং এই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো সরল দোলকের ক্ষেত্রে সুতার টান টি ইকুয়াল হচ্ছে mg cos থিটা, যেখানে m সমান হচ্ছে বর্গের ভর আর থিটা সমান হচ্ছে উলম্বের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, উলম্বের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করলো আমাদের সুতার টানটাও তত। আর এই পয়েন্টে দেখো উলম্বের সাথে এই পয়েন্ট যদি চিন্তা করি, এখানে সে উলম্বের সাথে এই mgটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 0 ডিগ্রি। যেহেতু এই mg উলম্বের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, দ্যাট মিনস আমরা বুঝতেই পারি এখানে cos 0 মান কত 1, ওই কারণে এখানে t = mg। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই পয়েন্টে mgটাই আমার কার মতো কাজ করে, টি এর মতো। এই পয়েন্টে টি সমান হচ্ছে আমাদের mg, আর অন্যান্য পয়েন্টে টি সমান হচ্ছে mg cos থিটা। থিটা কি আমরা অলরেডি বুঝতে পারলাম। তাহলে আশা করি বুঝতে পারছি সরল দোলকের বেসিক কনসেপ্টটা, কোন যে বিন্দুর সাপেক্ষে ঝুলাবো ঝুলন বিন্দু, যে সুতার সাথে ঝুলাবো সুতার দৈর্ঘ্য, আর আমাদের বস্তুটাকে আমাদের আদিবেগ 0, এরপর তার বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, আবার উপর দিকে বেগ 0 হবে, নামতে নামতে সর্বোচ্চ হবে, উপর দিকে 0 হবে। সরি, মাঝখানে আসলে কারেন্ট চলে যাওয়ায় একটু প্রবলেম হয়েছিল, ওই কারণে আমরা আসলে হঠাৎ করে অফ হয়ে গেছিলো। এবার আসি, তাহলে আমরা এবার শক্তি সংরক্ষণশীলতা নীতি করি। তো আমাদের অলরেডি আমরা তো বলেই ফেলছি যে এখান থেকে আমরা কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, তাহলে এখান থেকে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, এখন শক্তি সংরক্ষণশীলতা নীতি আমরা এখানে অ্যাপ্লাই করব। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি আমাদের অ্যাপ্লাই করতে গেলে প্রথমত আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা বিভব শক্তি বের করব। কি বের করব ভাইয়া? বিভব শক্তি। তো সেক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে আমি বলে রাখি, বিভব শক্তি আমরা কীভাবে বের করি, বা বিভব শক্তি ইফি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে mgh। এই এইচটা কি? এই এইচটা বারবার বলছিলাম, এটা হচ্ছে ভরকেন্দ্রের আমাদের ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে ভূমি থেকে। তো এখানে আমরা ভূমি বলতে রেফারেন্সটা বুঝি, তো আমরা রেফারেন্স ধরবো এটাকে। রেফারেন্স যদি এটাকে ধরি, তাহলে এই পয়েন্টে এইচের মান কত? এই পয়েন্টে এইচের মান হচ্ছে 0। ভাই এই পয়েন্টে এইচের মান কত? এই যে দেখো এইচ মান হচ্ছে উলম্ব সরণটা। তাহলে এইখান থেকে যদি লম্বটা নিই ভাইয়া, এই যে আমি যদি এটাকে যদি বলি সি বিন্দু, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। এই যে এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এই সিডিটা হচ্ছে বি বিন্দুর জন্য, এই বি বিন্দু, আর এটাকে আমি নাম দিই এ বিন্দু। তাহলে বি বিন্দুর জন্য উচ্চতা হচ্ছে সিডি, বি বিন্দুর জন্য উচ্চতা কত? সিডি। আর আমাদের এ বিন্দুর জন্য যে আমাদের উচ্চতা, যে উচ্চতাটা হচ্ছে আমাদের কত? এ বিন্দুর জন্য উচ্চতাটা হচ্ছে আমাদের কত? এই যে এ বিন্দুর জন্য উচ্চতা হচ্ছে আমাদের ডি, যদি ডি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে আমাদের ই। তাহলে আমরা এক্ষেত্রে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রথমে আমরা প্রত্যেকটা পয়েন্ট যদি আলাদা আলাদা করে করি, তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের কোন আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য নিব। তাহলে আমাদের ঘর করি, প্রথমত হচ্ছে আমরা বিন্দু নিব, এরপর হচ্ছে আমাদের বিভব শক্তি নিব, এরপর হচ্ছে আমাদের গতিশক্তি নিব, এরপর আমাদের মোট শক্তি নিব, ই টোটাল, ই মোট শক্তিটা নিব।
এবার আসো কোন কোন বিন্দু। প্রথম আমরা এ বিন্দুর কথা চিন্তা করি, তো আমরা এ বিন্দুর কথা চিন্তা করব, এরপর আমরা বি বিন্দুর কথা চিন্তা করব, এরপর আমরা সি বিন্দুর কথা চিন্তা করব। তাহলে সিঙ্গেল আমরা সবগুলো বিন্দুর কথা চিন্তা করি। তো এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া, এ বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এ বিন্দুর ক্ষেত্রে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবা, এ বিন্দুর ক্ষেত্রে যে আমাদের বিভব শক্তি, সেই বিভব শক্তি ইকুয়ালটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে ভাইয়া এম জি এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে রেফারেন্স বা ভূমি থেকে সে কতটুকু উলম্বভাবে আছে, তাহলে কতটুকু তার উলম্ব সরণ বা লম্বালম্বিভাবে কতটুকু উপরে আছে বা সিই পরিমাণ, তাহলে আমরা এমজি ইন্টু বলতে পারি সিই মান হচ্ছে এই যে এতটুকু, সিই মান হচ্ছে এতটুকু। যদি আমি বি বিন্দু বলি তাহলে আমরা বি বিন্দুর ক্ষেত্রে বলতে পারবো কি এমজিএইচ, এমজি ইন্টু এইচ মানে কি সে ভূমি থেকে লম্বালম্বিভাবে কতটুকু উপরে আছে, বি বিন্দুতে সে কতটুকু উপরে আছে বা সে সিডি পরিমাণ উপরে আছে, তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে হচ্ছে সিডি। এবার যদি আমরা সি বিন্দু বলি বা সি বিন্দুতে সে কতটুকু উপরে আছে, বা সিম্পল সি বিন্দুটাই আমার রেফারেন্স, সো সি বিন্দুতে সে কতটুকু উপরে আছে, সি বিন্দুতে সে এমজি ইন্টু 0 পরিমাণ উপরে আছে, এইচ এর মান 0, অতএব সি বিন্দুতে বিভব শক্তির মান হচ্ছে 0। ওকে, এবার আসো এ বিন্দুতে যদি তার বেগের মান বলি, বা এ বিন্দুতে তার বেগের মান হচ্ছে 0 এবং সি বিন্দুতে সে এখান থেকে মনে করে এদিকে আসতেছে, সি বিন্দুতে তার বেগের মান যেটা, এই ভেগটা হচ্ছে বি ম্যাক্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। আর আমাদের বি বিন্দুর বেগটা কত আমি জানি না, আমি ধরে নিলাম বি বিন্দুর বেগটা হচ্ছে ভি বি। দেখো অলরেডি আমরা এ বিন্দুর বেগটা জানি, তাহলে এ বিন্দুর গতিশক্তি বের করতে পারবো। আমরা গতিশক্তির ফর্মুলা জানি, ইকে সমান কত, হাফ এম ভি স্কোয়ার। তো কি স্কোয়ার বলো তো, এখানে ভি এর মান হচ্ছে 0, তাহলে আমাদের 0 স্কোয়ার, তাহলে আমরা এখানে বলতে পারবো গতিশক্তির মান হচ্ছে 0। আর যদি আমরা অন্য ক্ষেত্রে বলি ভাইয়া, আমাদের বি বিন্দুর জন্য যদি বলি, তো বি বিন্দুর বেগের মানটা আমরা জানি না, বিভি এ, তাহলে আমরা এখানে গতিশক্তি পাবো হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বেগের মান কত, বেগের মান আমি ধরে নিলাম হচ্ছে ভি ভি। এই ভিভিটা অর্থাৎ বি বিন্দুর বেগটা তুমি কীভাবে বের করবে সেটা আমরা একটু পরেই তোমাকে জানাবো যে আমি কীভাবে বের করব। তো আসো একইভাবে আমি ধরে নিলাম বিবি, আর সি বিন্দুর বেগটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালোসিটি, সেটা কীভাবে করবো আমরা সেটা জানাই দিব। তাহলে আমার বি ম্যাক্স, সো আমরা এখানে বলতে পারি এখানে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মানে কি, ওই পয়েন্টের ভ্যালোসিটি, সি পয়েন্টের ভ্যালোসিটি হচ্ছে ভি ম্যাক্স। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, সিম্পলি আমরা বলতে গেলে, তাহলে আমরা যদি বলি টোটাল শক্তিটা, তাহলে আমরা এই দুইটাকে যোগ করলে টোটাল শক্তি পাবো। তাহলে আমরা এই দুইটাকে যোগ করলে টোটাল শক্তি যেটা পাচ্ছি সেটাকে আমরা সিম্পলি বলতে পারি হচ্ছে ভাইয়া এমজি ইন্টু সিই, এমজি ইন্টু সিই। এই যে সিই যেটা বলতেছি, ফর এক্সাম্পল এই সিইটাকে আমরা এইচ নামকরণ করি, কি নামকরণ করলাম, এইচ, অর্থাৎ আমাদের উচ্চতাটা এইচ নামকরণ করলাম, করাই যায়, তখন আমরা এটাকে বলতে পারবো এম জি এইচ, হোয়াট এভার, নো প্রবলেম। আর আমি যদি অন্য ক্ষেত্রে চিন্তা করি ভাইয়া, আমাদের বি বিন্দুর জন্য, বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে দুইটার যোগফল, তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমরা বলতে পারি এম জি ইন্টু সিডি প্লাস হাফ এম ভিভি স্কোয়ার। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যদি বলি, এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলে, শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে এই তিনটা কি হবে, এই তিনটা সেম হবে। শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাকে বলে এই তিনটা আমার সেম, অর্থাৎ এটার মান এটার মান এটার মান কি হবে, সমান হবে। তো আসো আমরা বের করে আমরা এখন বলি, তাহলে এটার মান যা, এটার মানও তা, এটার মানও তা, তাহলে আমরা একটা একটা করে বের করা শুরু করি নাকি। তাহলে আমরা প্রথমে, আমাকে বলা হলো, আমাকে প্রথমে কোয়েশ্চেন করা হলো, দেখো কোয়েশ্চেন করা হলো, আমাকে কি কোয়েশ্চেন করা হলো, আমাকে কোয়েশ্চেন করা হলো সর্বনিম্ন বিন্দুতে বেগটা কত, মানে ভি ম্যাক্স ইকুয়ালস টু হোয়াট, ভি ম্যাক্স ইকুয়ালস টু হোয়াট। এই ভি ম্যাক্স যদি বের করতে হয় তাহলে দেখো তো ভি ম্যাক্স মানে কি, সি বিন্দু। তো আর আমরা জানি প্রত্যেকটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এই পয়েন্টে আমরা দেখতেছি বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য, এই পয়েন্টে আমার গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি শূন্য, তাহলে আমার এই পয়েন্টে মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি কেমন, সমানে সমান। তাহলে আমরা এখান থেকে হোপফুলি বলতে পারবো আমাদের সি বিন্দুতে
মোট শক্তি আর এ বিন্দুতে মোট শক্তি পরস্পর কেমন সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু এম জি ইন্টু সিই। সিই মানে হচ্ছে ওই যে সর্বোচ্চ বিন্দু কতটুকু উপরে আছে। এখান থেকে দেখো এম এম ক্যান্সেল আউট, এম এম ক্যান্সেল আউট, বজ্র গুণন করলে আমরা এখান থেকে বলতে পারবো ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু 2g ইন্টু সিই। সুতরাং আমরা এখান থেকে বলতে পারতেছি বি ম্যাক্স ম্যাক্সিমাম যে ভ্যালোসিটি সেটা হচ্ছে √2g ইন্টু সিই, অথবা আমরা অন্যভাবে বলতে পারি √2g ইন্টু এইচ বলা যায়, নো প্রবলেম, তুমি যেটা ইচ্ছা বলো। তাহলে আমাদের দেখো যদি পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন করতে পারে এই ভি ম্যাক্সের মানটা কত, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় অ্যাভেলেবল করে, অনেকবার আমাদের এই কোয়েশ্চেনটা এক্সামে আসছে যে আমাদের এটার মানটা কত। তাহলে আমরা সিম্পলি বলে দিতে পারি যদি কখনো সর্বনিম্ন বিন্দুর বেগ বের করতে বলে, আই রিপিট, সর্বনিম্ন বিন্দুর বেগ কখনো তুমি সরাসরি এটা বসে দিতে পারবে না, এমসিকিউর জন্য মুখস্থ করতে পারো বি ম্যাক্স সমান হচ্ছে √2g এইচ অথবা √2g ইন্টু এই যে ওভারঅল উচ্চতাটা আমরা বলতে পারি। তবে রিটেনের ক্ষেত্রে অবভিয়াসলি আমাকে এটা প্রমাণ করে দিতে হবে। এবার আসো বি বিন্দুতে। এই বিন্দু দেখো খেয়াল করো, উচ্চতার ক্ষেত্রে আমরা সবগুলো জানি, আর আমাদের যদি না জানি জিওমেট্রিক্যালি আমরা বের করবো, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। ব্যাগের ক্ষেত্রে তুমি তো সি বিন্দুর ব্যাগ জেনে গেলা, কীভাবে বের করবা, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুটা, আর সর্বোচ্চ বিন্দু তো এটা অলরেডি জানি 0। তাহলে মাঝামাঝি বি বিন্দু যদি বের করতে জানি, যে কোনো বিন্দু বের করতে জানবো, মানে এক কথা মাঝামাঝি একটা বিন্দু। তাহলে মাঝামাঝি মনে করো বি বিন্দুর ব্যাগ বের করব। তাহলে বি বিন্দুর ব্যাগটা সমান কত, তাহলে বি বিন্দুর মোট শক্তি, তাহলে আমাকে বলা হলো বি ইকুয়ালস টু হোয়াট, বি বিন্দুর ব্যাগ সমান কত। তাহলে আমরা এখানে কি বলবো, বি বিন্দুর ব্যাগ সমান যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত, mg ইন্টু সিডি ইকুয়ালস টু প্লাস হাফ এম ভিভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি mg ইন্টু সিই। কীভাবে করলাম, বেশ বি বিন্দুতে মোট শক্তি আর সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে আমরা যখন সর্বনিম্ন বিন্দুর ব্যাগ বের করতেছি, এই বিন্দুর মোট শক্তি আর সর্বোচ্চ বিন্দুর মোট শক্তি সমান, যখন এই বিন্দুটা বের করতেছি এই বিন্দু আর সর্বোচ্চ বিন্দুর মোট শক্তি সমান। যেহেতু আমাকে ব্যাগের মান জিজ্ঞেস করতেছে, তো আমরা উচ্চতাটা জানি, তাহলে আমরা এখান থেকে বের করলাম। আমার টার্গেট কার মান বের করা, এই বিবি এর মান বের করা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হাফ এম ভিভি স্কোয়ার ইকুয়ালস টু mg ইন্টু সিই মাইনাস সিডি। খেয়াল করে দেখো সিই মাইনাস সিডি, অর্থাৎ আমি mg ইন্টু সিডিটাকে ডান পাশে নিয়ে mgটা কমন নিয়ে নিলাম, তাহলে সিই, আবার সিই মানে পুরোটা, সিডি মানে এটা, তাহলে পুরো সিই থেকে সিডি বাদ দিলে থাকে কোনটা, বা এই অংশটা থাকে, ডাকে আমরা বলতেছি ডিই। তাহলে পুরো হচ্ছে দেখো ওরা বলেই দিছে পুরোটা হচ্ছে আমার সিই, তার থেকে সিডিটা বাদ দিলাম, থাকলো হচ্ছে ডিই। তাহলে আমাদের এই ডিইটা থাকলো, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আর আমাদের বলতে পারবো হচ্ছে আমাদের এমএমটাও চলে যাবে, একসাথে বলে দিই এমএমটাও চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের ভিভি স্কোয়ার ইকুয়ালস টু 2টা একসাথে গুণ করে দিই, তাহলে 2g ইন্টু সিই মাইনাস সিডি মানে হচ্ছে ভাইয়া এটা ডিই। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলে দিতে পারি ভিভি ইকুয়ালস টু হচ্ছে √2g ইন্টু ডিই। খেয়াল করে দেখো বি বিন্দুর ব্যাগটা পেয়ে গেছি। তাহলে এক্সামে আমাদের বি বিন্দুর ব্যাগ বের করতে বলতে পারে, তখন আমরা এভাবে বের করতে পারবো। তাহলে আমাদের যে কোনো বিন্দু মানে মাঝখানে যে কোনো বিন্দুর ব্যাগ তুমি বের করার জন্য এই যে শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে আমরা খুব ইজিলি ব্যাগগুলো পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের খুব কাজে লাগে যদি আমাদের কি বের করতে হয়, ব্যাগগুলো বের করতে হয়, আননোন ব্যাগ। অর্থাৎ পরীক্ষায় তোমাদের ম্যাথগুলোতে হয় ব্যাগটা আননোন থাকবে, না হয় আমাদের উচ্চতা আননোন থাকবে, যেটা তো ব্যাগ আননোন থাকলে এভাবে করবা, উচ্চতা আননোন থাকলে কীভাবে করবে সেটা আমি এখন দেখাবো। তার আগে আমার হচ্ছে ব্যাগের কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে আমি দেখতেছি হচ্ছে এমসিকিউর জন্য মুখস্থ করতে পারো, যে কোনো বিন্দুতে ব্যাগ সমান √2g ইন্টু সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে, কি বললাম, √2g ইন্টু কতটুকু নিচে, দেখো আমি যদি বলি এই বিন্দুর ভ্যালোসিটি, তাহলে এই বিন্দুর ভ্যালোসিটি যদি বের করি √2g ইন্টু এই বিন্দু থেকে কতটুকু নিচে, এই বিন্দু থেকে নিচে না, এর মানে 0। আসলে আমার এটা তো বের করা লাগবে না, এটা আমরা এমনি জানি 0। বি বিন্দুর ভ্যালোসিটি বের করবো √2g ইন্টু সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে, সর্বোচ্চ বিন্দু এ বিন্দু থেকে কতটুকু নিচে ডিই। সি বিন্দু বের করব, আমাদের
√2g ইন্টু সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে, সর্বোচ্চ বিন্দু ই, আমাদের সি বিন্দু বের করব, কতটুকু নিচে, সিই পরিমাণ নিচে, দেখো বের করে ফেললাম। তাহলে এভাবে আমাদের যদি ব্যাগে জানা না থাকে আমরা খুব ইজিলি এখান থেকে ব্যাগের মানটা বের করে নিতে পারবো। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আমাদের যদি ব্যাগ জানা থাকে ওকে ভালো কথা, যদি ব্যাগ যদি জানা না থাকে তাহলে তো বুঝতে পারলাম সর্বোচ্চ ব্যাগটা 0, সর্বনিম্ন ব্যাগটা এই প্রসেসে বের করব, আর যে কোনো ব্যাগটা আমরা এই প্রসেসে বের করতে পারবো। এটা হচ্ছে ওভারঅল নিয়মটা। এখন আসি ভাইয়া, যদি উচ্চতা জানা না থাকে আমরা কিভাবে করব সেই জিনিসটা এখন আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এবার দেখি, এবার আমাদের এক্সামে দেখা যাবে তোমার উচ্চতা বের করার ক্ষেত্রে তোমাকে বের করতে বলবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ অথবা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডব্লিউ, এর মানে কৃতকাজ কত অথবা এইচ কত। তো কৃতকাজ আমরা বের করতে জানি ডব্লিউ ইকুয়ালস টু mg এইচ, এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ, এর মানে সে যদি এখান থেকে এখানে আসে এটাই হচ্ছে টোটাল ভরকেন্দ্রের উলম্ব সরণটা, সে যদি এখান থেকে এখানে আসে এটাই হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণটা। এই যে এল মানে হচ্ছে আমরা জানি সুতার দৈর্ঘ্য, এই সুতার দৈর্ঘ্য অলওয়েজ দেওয়া থাকবে, এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য। তো এখন এক্সামে তোমাকে আমাদের এইচ বের করতে বলবে অথবা কৃতকাজ বের করতে বলবে, যেটাই বলুক এইচ এর মান লাগবেই। এক কথায় আমাদের মেইন টার্গেট, আওয়ার মেইন কনসার্ন ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ। এখন এইচ যখন আমরা বের করতে যাব তো আমাদের এখান থেকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার দুইটা কেস, সেটা হচ্ছে এই এল তো আমার সবসময় দেওয়া থাকবে, এল এর সাথে কিছু কিছু ম্যাথে দেখবে থিটার মান দেওয়া আছে, কিছু কিছু ম্যাথে দেখবে এক্সের মান দেওয়া আছে। ম্যাথে যদি থিটার মান দেওয়া থাকবে একভাবে করব, ম্যাথে যদি এক্সের মান দেওয়া থাকে অন্যভাবে করব। তাহলে আসো, আমার কাজ কি ভাইয়া, আমার কাজ এইচের মান বের করার। একটু খেয়াল করে দেখবা এই যে এখান থেকে এই পুরা যে দৈর্ঘ্যটা তাকেও কিন্তু আমরা এল বলি, ঠিক কি না? জি ভাইয়া, এই পুরা দৈর্ঘ্যটাকে যদি আমি এল বলি আর এটাকে যদি আমরা এইচ বলি তাহলে এই মাঝখানের এই অংশটাকে কি বলা উচিত? অবশ্যই ভাইয়া পুরোটা হচ্ছে এল। এল কেন? সুতার দৈর্ঘ্য, কারণ এই যে সুতা তো একটাই, একই সুতা, সে যেখানেই যাক সুতার দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে আমরা এখান থেকে বলতেছি সেটা হচ্ছে এল থেকে এইচটা বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে এটা। ওকে, ভালো কথা, আমার টার্গেট এইচের মান বের করা। তাহলে এই ত্রিভুজটা যদি চিন্তা করো, এই ত্রিভুজে থিটাটা দেওয়া আছে, তাহলে এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যদি থিটা হয় এটাকে আমরা বলবো অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের ভূমি। অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কার? cos থিটা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? এল মাইনাস এইচ, অতিভুজের মান কত? এল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এল মাইনাস এইচ ইকুয়ালস টু হচ্ছে এল cos থিটা, অথবা ডাইরেক্ট লিখে ফেলি এল cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এল মাইনাস এইচ। কার মান দরকার? এইচ এর মান। এইচটা এই পাশে আসলে এল cos থিটা ওই পাশে গেলে এইচ ইকুয়ালস টু এল মাইনাস এল cos থিটা। এটা হচ্ছে কার মান ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া এইচ এর মান। যদি কখনো আমাদের এক্সামে যদি থিটা দেওয়া থাকে তখন আমরা এভাবে এইচ এর মান বের করে এখানে বসাইতে পারবো। তখন আমাদের ফর্মুলা হয়ে যাবে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে mg ইন্টু এইচ এর মান হচ্ছে এল মাইনাস এল cos থিটা। কোয়েশ্চেন হলো ভাইয়া এই যে এই কাজটা করলাম, এই কাজটা জেনে রাখলে হবে, আর কিচ্ছু জানা লাগবে না ভাইয়া? আমাদের এটা কি সরাসরি করা যাবে? উত্তর হচ্ছে না, সরাসরি কখনো করা যাবে না, কারণ এই জিনিসগুলো তোমার বইতে দেওয়া নাই। ওই কারণে তোমাকে যেসব জিনিস বইতে সরাসরি দেওয়া নাই সেগুলো ব্যাখ্যা করে দিতে হয়, এবং এগুলো বইয়ের মধ্যে দেওয়ার মতো কোনো কিছুও না, কারণ এগুলো জিওমেট্রিক্যাল কনসেপ্ট যেগুলো তোমরা 9 10 থেকে জানো। এখন আসো, যদি থিটা না দেওয়া থাকে তখন দেওয়া থাকবে হচ্ছে এক্স এর মান। এক্স মানে হচ্ছে তুমি আনুভূমিক বরাবর কতটুকু টেনে ছেড়ে দিলা, আমি আনুভূমিক বরাবর কতটুকু টেনে ছেড়ে দিলাম, অথবা অনেক সময় বলা হয় বিস্তার, কারণ সর্বোচ্চ যে সরণ তাকে আমরা বলি বিস্তার, কারণ তাকে যদি এতটুকু টেনে ছেড়ে দিই এরপর ছেড়ে দিলে সে আবার এতটুকুই আসবে, তাহলে এটা হচ্ছে তার অলওয়েজ বিস্তার, কারণ এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা এক্ষেত্রে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া? আবার আগের মতো। কি আগের মতো ভাইয়া? এই অংশটাকে তো আমরা আবার আগের মতো এল মাইনাস এইচ বলতে পারি। হ্যাঁ, এল মাইনাস এইচ বলতে পারি অবভিয়াসলি। তবে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া? এই ত্রিভুজটা তুমি চিন্তা করে দেখো, অলরেডি
এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তার মধ্যে এটা জানি এল, এটা জানি এক্স, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী নিশ্চয়ই এটা হবে √L² - X²। জি ভাইয়া, অবশ্যই তো এটা হওয়া উচিত। হ্যাঁ ভাইয়া, হওয়া উচিত √L² - X²। তাহলে তুমি এইচের মান কত পাবা? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ভাইয়া ওভারঅল যদি এল বলি, ওভারঅলটা যদি এল হয়, এল থেকে এটা বিয়োগ করলে তারপরে 23 পাবো। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এইচ ইকুয়ালস টু হচ্ছে এল মাইনাস √L² - X²। কোত্থেকে পাইছি? ডাইরেক্ট আমরা জিওমেট্রিক্যালে পেয়ে গেছি। এইচ সমান হচ্ছে এল মাইনাস √L² - X²। সো আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু mg ইন্টু এইচের জায়গায় বসলো এল মাইনাস √L² - X²। এগুলো আবার সূত্রের মতো মনে রাখা লাগবে না, শুধু কনসেপ্টটা যে কীভাবে আমরা করলাম সেই কনসেপ্টটা আমাকে মনে রাখতে হবে। এখানে হচ্ছে প্রসিডিউরটা মাথায় রাখা লাগবে। এখন এতটুকু জানলে আমাদের এনাফ সরল দোলকের জন্য, এবং এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা সৃজনশীল করতে পারবো। সো আসো আমরা সৃজনশীল করে ফেলি। আমরা সৃজনশীল করব হচ্ছে কোনগুলো বোর্ডে আসছে এমন সৃজনশীলগুলো আমরা এখন করব। সো শুরু করা যাক। দেখি এবার আমাদের এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের সৃজনশীল কোয়েশ্চেন। একটু খেয়াল করে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা হচ্ছে হুবহু কোয়েশ্চেনটা। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনে তোমাকে বলা হয়েছে কি, খেয়াল করো। তোমাকে বলা হলো 2 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে আমাদের যে বস্তুটা আছে বস্তুর ভর m ইকুয়ালস টু 2 কেজি, ভরের বস্তুকে 10 মিটার সুতার সাহায্যে, তাহলে এই যে সুতাটা আমরা দেখতেছি এই সুতার লেন্থ যদি আমরা এল ধরে নিই তাহলে আমরা বলতে পারবো এই সুতার লেন্থ এল মানে হচ্ছে ও এ বলতে পারি, ও এ বা আমরা এল বলতে পারি, তার মান হচ্ছে 10 মিটার। 10 মিটার সুতার সাহায্যে ও বিন্দুতে ঝুলানো হলো, এটাই হচ্ছে ও বিন্দু, ও বিন্দু ঝুলানো হয়েছে, এই চিত্রটা আঁকা আছে। এবং এ বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো, এ বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো মানে কি, এ বিন্দু থেকে আমি ছেড়ে দিলাম, সে স্বাধীন। এখানে ঘর্ষণ এবং বায়ুজনিত বাধা অগ্রাহ্য করতে বলছে, না বললেও আমরা অগ্রাহ্য করতাম, কারণ হচ্ছে এই বাধা নিয়ে কি আছে সেটা আমরা জানি না, সেগুলো ইঞ্জিনিয়ারদের কাজ, তোমাদের কাজ না। এখন আসো আমাদের এবার তোমাকে উদ্দীপকে দিয়ে খেয়াল করলে দেখবা এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, যাকে আমরা বলতে পারি থিটা। এখানে এ বিন্দু কতটুকু উপরে আছে এটা আমার দেওয়া নাই, বাট বি বিন্দু ভূমি থেকে 3.75 মিটার উপরে আছে, এটা আমার দেওয়া আছে। এবার আসো কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেন হচ্ছে দোলন অবস্থায় এ বিন্দুতে সুতার টান নির্ণয় করো। তাহলে সুতার টান অলরেডি আমরা পড়াইছি কোন বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই যে এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত এ বিন্দু। তো এই কোণটা হচ্ছে আমাদের থিটা সমান 60 ডিগ্রি। তোমাকে বললো এ বিন্দুতে সুতার টান, তো আমরা জানি না যে বস্তুটার টান কত, আমরা যেহেতু বইতে এটা নাই তোমাকে চিত্র এঁকে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি তার ওজন mgটা নিচে দিয়ে কাজ করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তার যে উপাংশ, এটা লম্ব উপাংশ এইদিকে কাজ করবে, এই কোণটা 60 ডিগ্রি থিটা হলে এটাও থিটা, এটাকে আমরা বলতে পারি mg cos থিটা। আর এই বরাবর সুতার টান কাজ করবে কি টি, আর এই বরাবর mg sin থিটা কাজ করবে, যেটা আমার কোনো কাজে লাগবে না, মানে সুতার টানের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, এই mg sin থিটার কারণে সে এদিকে চলে যায়। সুতরাং আমরা বলতে পারবো সুতরাং সুতার টান টি ইকুয়ালস টু হচ্ছে mg cos থিটা। চিত্রটা এঁকে দিতে হবে। m এর মান কত, m এর মান দেওয়া আছে 2 কেজি, জি এর মান ওরা আলাদা করে বলে দিয়েছে 10, সো তুমি এখন 9.8 ইউজ করতে পারবে না, 10ই তোমাকে ইউজ করতে হবে যেহেতু দেওয়া আছে। আর cos এখানে cos থিটা, cos কত 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি 10 দুগুণ 20 ইন্টু cos 60 ডিগ্রি মান হাফ মান হচ্ছে 10 নিউটন, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো সুতার টান পেয়ে গেলাম, টি ইকুয়ালস টু হচ্ছে আমার 10 নিউটন। তাহলে এটা হচ্ছে আমার উদ্দীপকের 3 নম্বর কোয়েশ্চেনের আনসার। 3 নম্বর কোয়েশ্চেনে আমার আনসার এটাই হবে, টি ইকুয়ালস টু 10 নিউটন করলেই আমার তুমি 3 মার্কস পেয়ে যাবা আউট অফ 3, you will got your 3 points or 3 marks. নেক্সট কোয়েশ্চেন তোমাকে বলা হলো যে উদ্দীপকে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কিনা। এর মানে তোমার কি লাগবে, তোমার সি বিন্দুর গতিশক্তি লাগবে আর বি বিন্দুর গতিশক্তি লাগবে। এবার আসো বি বিন্দুর ক্ষেত্রে একটা সুবিধা আছে, বি বিন্দুর উচ্চতা জানা আছে, যেহেতু উচ্চতা জানা আছে, খেয়াল করো এই বি বিন্দুর ক্ষেত্রে আমরা জানি উচ্চতা জানা আছে মানে তার বিভব জানা, যেহেতু উচ্চতা থেকে আমরা mgh ফর্মুলা দিয়ে বিভব শক্তি বের করতে পারি।
তাহলে আমাকে বলছে বি বিন্দুর গতিশক্তি, তাহলে আমরা গতিশক্তি কীভাবে পাবো? গতিশক্তি সমান হচ্ছে মোট মাইনাস বিভব, অর্থাৎ মোট শক্তি যদি আমি জানি তার থেকে বিভব শক্তিটা বিয়োগ করে দিলেও কাজ শেষ। একটু আগে যে আমরা বের করছিলাম সেটা তো ভাইয়া আমাদের উচ্চতা জানা ছিল না, এখন তো আরও সোজা উচ্চতা জানা, যেহেতু উচ্চতা জানা বিভব শক্তি এমনিই জানি, তো মোট শক্তি থেকে বিভবটা বিয়োগ করে দিলে গতিশক্তি পেয়ে যাব। এটা হচ্ছে বি বিন্দুর জন্য। তাহলে আমার এখন কাকে জানা উচিত? মোট শক্তিকে। ওকে, আমার তাহলে একটা টার্গেট সেট করে ফেললাম, সেই টার্গেট হচ্ছে মোট শক্তি যদি জানি তাহলে আমরা মোট শক্তি জানলে আমরা মোট শক্তি থেকে এই বিভব শক্তি বের করলে বি বিন্দুর গতিশক্তি বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে সি বিন্দুতে, তাহলে সি বিন্দু আর বি বিন্দু বলছে, সি বিন্দুতে কী বের করতে হবে? গতিশক্তি। তো একটু খেয়াল করে দেখো, সি বিন্দুর কিচ্ছু দেওয়া নাই, সি বিন্দুতে তো আমরা জানি কোনো বিভব শক্তি নাই, তাহলে সি বিন্দুতে সম্পূর্ণটাই হচ্ছে কি? গতিশক্তি, আর এ বিন্দুতে সম্পূর্ণটাই বিভব শক্তি। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুর গতিশক্তি যে কথা, এ বিন্দুর বিভব শক্তিও সেম কথা না? সি বিন্দুর গতিশক্তি যে কথা, এ বিন্দুর বিভব শক্তিও সেম কথা। আর সি বিন্দুর গতিশক্তিটাই হচ্ছে মোট শক্তি, এ বিন্দুর আমাদের বিভব শক্তিটা হচ্ছে মোট শক্তি। দ্যাট মিনস তোমার এখানেও এ বিন্দুর বিভব শক্তি বা মোট শক্তিটা জানা লাগতেছে। এখন এ বিন্দুর মোট শক্তি যদি জানতে হয়, দেখো তাহলে এই টার্গেটটা বি বিন্দুর জন্য প্রযোজ্য, সি বিন্দুর জন্য প্রযোজ্য। এর মানে এই মোট শক্তি কোথায়? এ বিন্দুতে। এই বিন্দুতে মোট শক্তি যদি জানি সব কিছুই শেষ। আসো এই বিন্দুতে মোট শক্তি জানবো। তাহলে এই বিন্দুতে আছে কি? বিভব শক্তি। সুতরাং আমরা যদি বলি ই ইকুয়ালস টু, এই বিন্দুতে যদি বলি এম জি এইচ, এইচ মানে কি ভাইয়া? এইচ মানে হচ্ছে আমাদের এই দূরত্বটা। ওকে, এই দূরত্বটা হচ্ছে আমাদের এইচ। তাহলে আমরা যদি এখানে সিম্পলি বলি ভাইয়া ও আছে, এ আছে, বি আছে, সি আছে, এটাকে নাম দিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এম জি ইন্টু সিডি। ওকে, সিডিটা এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে তাহলে আমরা এম জি ইন্টু সিডি বের করবো। এটা হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি বা মোট শক্তি, এটাই এ বিন্দুর বিভব শক্তি, এটাই এ বিন্দুর মোট শক্তি। আর এই মোট শক্তিটা হচ্ছে অ্যাকচুয়ালি সি বিন্দুর জন্য গতিশক্তি, যেটা আমরা আগেই দেখছি, কারণ এখানে কোনো গতিশক্তি নেই, এখানে কোনো বিভব শক্তি নাই। এবার আসো একটু ভাইয়া, এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো। কি খেয়াল করো ভাইয়া? আমার এই সিডিটা জানতে হবে, তাই তো? এম এর মানও জানা আছে, জি এর মানও জানা আছে, সিডি জানতে হবে। এই সিডিটাকে আমরা ওই এতদিন এইচ বলে আসছি, সেই এইচ না, কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে। থিটা দেওয়া থাকলে কীভাবে বের করতে হয়? অবভিয়াসলি আমরা জানি। কীভাবে জানি ভাইয়া? ও ডি এ বা ও এ ডি ত্রিভুজ ও এ ডিতে আমরা বলতে পারবো cos 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাহু ত্রিভুজ। ভূমি হচ্ছে কত? ওডি। তাহলে ভূমি হচ্ছে ওডি, অতিভুজটার নাম কি? এল। অতিভুজের নাম হচ্ছে এল, যেটার মান অলরেডি আমরা জানি ও এ, বা আমরা এল বলতে পারি, সরাসরি ও এ বলতে পারি, যেহেতু আমরা এল আর নাম দিলাম না। তাহলে এখানে দেখো, তুমি তাহলে এখান থেকে ওডিটা বের করতে পারবে না? অবভিয়াসলি পারবে। সুতরাং আমরা বলতে পারি ওডি সমান হচ্ছে ও এ cos 60 ডিগ্রি। ও এ মান হচ্ছে সুতার দৈর্ঘ্য, মান কত? 10, cos 60 ডিগ্রির মান কত? হাফ, এর মানে এটা হচ্ছে 5 মিটার। তাহলে দেখো এই ওডিটা যদি 5 মিটার হয় তাহলে সিডিটা কত হবে? তাহলে সিডি সমান হচ্ছে টোটাল মান হচ্ছে 10, মানে ও সি। এই ওসি থেকে যদি আমরা ওডিটা বাদ দিয়ে দিই তাহলে সিডি পাবো। ওসিটা হচ্ছে 10 মাইনাস 5 সমান 5 মিটার। এর মানে সিডি এর মান 5 মিটার পেয়ে গেছি। সিডি এর মান যদি 5 মিটার পাও, সুতরাং ই এর মান কত হবে? mg ইন্টু সিডি ইকুয়ালস টু এম এর মান 2, জি এর মান 10, সিডি এর মান 5। তাহলে 5 2 10, 10 10 100, এর মানে 100 জুল। এই 100 জুলটা কার মান? এই 100 জুলটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, এর মানে এ বিন্দুর বিভব শক্তি। আর এ বিন্দুর বিভব শক্তি যা, সি বিন্দুর গতিশক্তিও সেম। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুতে গতিশক্তি সমান কত? সি বিন্দুতে গতিশক্তি সমান 100 জুল। একটা পাইলাম, তাহলে সি বিন্দুতে গতিশক্তি বের করা শেষ।
এবার আসো সি বিন্দুতে গতিশক্তি বের করা শেষ। এবার তোমার কি লাগবে, এবার তোমার লাগবে হচ্ছে বি বিন্দুর জন্য। তো অলরেডি তো আমরা বলছি বি বিন্দুর গতিশক্তি বের করতে হলে তাহলে আমরা যদি বলি বি বিন্দু, তাহলে আমাদের বি বিন্দুর জন্য আমরা কি বলতে পারি, বি বিন্দুর জন্য গতিশক্তি সমান হচ্ছে মোট শক্তি মাইনাস তার বিভব শক্তি। তাহলে আমার মোট শক্তি কত, আমাদের মোট শক্তি মাইনাস তার বিভব শক্তি, তাহলে আমাদের মোট শক্তি মাইনাস বিভব শক্তি, তাহলে বি বিন্দুর বিভব শক্তিটা জানা লাগবে না, অবশ্যই জানা লাগবে। আসো আমরা বি বিন্দুর বিভব শক্তিটা আগে জেনে নিই। তাহলে বি বিন্দুতে ভাইয়া বিভব শক্তিটা কত, বি বিন্দুতে বিভব শক্তি ইফি ইকলস টু এম জি ইন্টু আমাদের এইচের মান কত 3.75, তাহলে 3.75 ক্যালকুলেশন করলে পাবো 75 জুল। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত জুল, 75 জুল। তাহলে এই যে বি বিন্দু, সেই বি বিন্দুতে গতিশক্তি সমান কত, বি বিন্দুতে গতিশক্তি সমান হচ্ছে আমাদের বি বিন্দুতে গতিশক্তি সমান হচ্ছে মোট শক্তি কত, মোট শক্তি 100 মাইনাস বিভব শক্তি 75, এর মানে 25 জুল। তাহলে তোমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য বলছে সি বিন্দুতে মোট শক্তি গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি আর বি বিন্দুতে গতিশক্তি সেম কিনা। উত্তর হচ্ছে না, সি বিন্দুতে গতিশক্তি হচ্ছে আমাদের 100 জুল আর আমাদের বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে 25 জুল। তাহলে আমরা এভাবে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি, খুবই ইজি একটা ম্যাথ, আমরা এভাবে সলভ করতে পারি। তাহলে সি বিন্দুতে গতিশক্তি সমান বের করলাম, তার জন্য মোট শক্তি বের করা লাগছিল। মোট শক্তির জন্য উচ্চতা সিডি রাখতো, সিডি এর জন্য থিটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে যেহেতু আমরা ত্রিভুজ দিয়ে এইটা কস থিটা দিয়ে এটা বের করে ফেললাম। এটা বের করলে টোটাল থেকে এটা বিয়োগ করে দিলে আমরা সিডিটা পেয়ে যাব। সিডিটা বসালাম মোট শক্তি, আর মোট শক্তি থেকে আমাদের এখানকার এ বিন্দুতে মোট শক্তিটাই হচ্ছে আমাদের সি বিন্দুতে গতিশক্তি, কারণ এখানে কোনো বিভব নাই, তাহলে আমাদের সি বিন্দুর গতিশক্তি পেয়ে গেছি। আর বি বিন্দুতে উচ্চতা জানা আছে, বিভব শক্তি বের করলাম, মোট শক্তি থেকে এই বিভব শক্তিটা 75 বিয়োগ করলে আমরা গতিশক্তিটা পেয়ে যাচ্ছি। তো তোমাকে বলছে উদ্দীপকে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কিনা। তাহলে আমার উত্তর হচ্ছে ভিন্ন হবে, একটা 100 জুল আর একটা 25 জুল। আশা করি আমরা আনসার পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখি হচ্ছে আমরা আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016-তে আসছিল। এটা রাজশাহী বোর্ড 2016-তে আসছিল, হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন। তো তোমাকে বলা হয়েছে নিচের চিত্রে একটি দোলক সরল দোলন গতিতে দুলতেছে, যার সর্বোচ্চ বিস্তার ফিবি। এই যে ফিবি মানে কোনটা, এটা ফি, এটা বি, এই ফিবিটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, এর মানে এতটুকু টেনে ছেড়ে দিলাম। তো বলা হলো 0.2 কেজি ভরের ববের, তাহলে বব মানে তো বুঝো যাকে ঝুলানো হলো, তাহলে ববের ভর এম ইকোয়ালস টু 0.2 কেজি। 0.2 কেজি ভরের ববের 4টি ভিন্ন অবস্থান এ বি সি ডি, এই 4টা ভিন্ন অবস্থান এ বি সি ডি। যেখানে বলা হলো ফিবি এর মান 0.6, এই ফিবি মান হচ্ছে এতটুকু, এটার মান হচ্ছে 0.6। ওবি মান হচ্ছে ও থেকে বি, এই যে এ অংশটা ওবি, ও সি, ও এ, ওডি সবগুলো তো সেম হবে সুতার দৈর্ঘ্য, এবং তার মান আছে 1 মিটার। দ্যাট মিনস আমাদের সুতার দৈর্ঘ্যটা 1 মিটার। এবার তোমাকে 3 নম্বর উদ্দীপকে 3 নম্বরে প্রশ্ন করা হলো এ বিন্দুতে ববটির বেগ নির্ণয় করো। কোন বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে এ মানে কি, সর্বনিম্ন বিন্দু। এ বিন্দুতে ব্যাগ, আমাদের এ বিন্দুতে ব্যাগ বের করতে হলে আমরা একটু আগেই বলছিলাম আমাদের সর্বনিম্ন বিন্দুতে ব্যাগ বের করতে হলে আমরা শক্তি দিয়ে বের করি। সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি সমান সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি বা মোট শক্তি। এখন বিভব শক্তি যদি জানতে হয় ভাইয়া আমার তো এই ফি এ, কারণ আমরা যদি সর্বোচ্চ বিন্দু বি বিন্দু যদি বিভব শক্তি বের করতে যাই এম জি ইন্টু কতটুকু উপরে, ভাইয়া আমাদের এ ফি পরিমাণ উপরে, ঠিক না? জি ভাইয়া, এটা তো আমরা জানি না, না জানলেও সমস্যা নেই, বের করতে পারবো কিভাবে। ভাইয়া এটা তো দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে 0.6, অতিভুজ যেটা আমাদের এটা দেওয়া আছে 1 মিটার। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে এই অংশটা বের করতে পারবো পিথাগোরাস দিয়ে। জি ভাইয়া, তাহলে পিথাগোরাস দিয়ে আমরা ওপি এর মান বের করতে পারবো। ওপি এর মান কত বের করতে পারবো, তোমরা লিখবা আর কি, ত্রিভুজ এটা থেকে পাই আমাদের এভাবে ত্রিভুজটা সুন্দর করে এঁকে দিবা। আমরা এখান থেকে বলতে পারবো ওই যে ভাইয়া কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, আনুভূমিক দূরত্ব। তাহলে এটা দেওয়া থাকলে আমরা কি করি, আমাদের পিথাগোরাসের সূত্র দিয়ে এই অংশটা বের করি ওপি। তাহলে ওপি এর মান কত হবে, √1² মাইনাস √1² মাইনাস 0.6 হোল স্কোয়ার। এটা কার মান, ওপি এর মান। তো ওপিটা ক্যালকুলেশন করলে কত হয়, ওপিটা ক্যালকুলেশন করলে হয় 0.8
মিটার। এই 0.8 মিটারটা কার মান? ভাইয়া ওফি এর মান। তো তোমার লাগবে কার মান? তোমার লাগবে এফি এর মান। তাহলে আমরা বলতে পারি এফি সমান হচ্ছে এফি, এটাকেই তো আমরা এইচ বলি না? আচ্ছা, এপি সমান হচ্ছে আমাদের কত? টোটালটা হচ্ছে, টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার, তার থেকে এই 0.8টা বিয়োগ করে দিলে বাকিটা পেয়ে যাব। তাহলে 1 মাইনাস 0.8 মানে হচ্ছে 0.2 মিটার। এই 0.2 মিটারটা কার মান? এফি এর মান। তাহলে এফি এর মান পেয়ে গেছি, মানে আমি কি বের করতে পারবো? বি বিন্দু, আমাদের বি বিন্দুর শক্তিটা বের করতে পারবো। তো বি বিন্দুর শক্তি কত? আমরা জানি বি বিন্দুর শক্তি হচ্ছে mg ইন্টু এফি। mg ইন্টু এফি ইকুয়ালস টু আমরা বলতে পারি হাফ mv স্কোয়ার। এম বি কোন বিন্দু? এ বিন্দুর বেগ, নাম দিলাম বি এ স্কোয়ার। কারণ এই পয়েন্টের বিভব শক্তি সমান এই পয়েন্টের গতিশক্তি, মানে এই পয়েন্টের মোট শক্তি এই পয়েন্টের মোট শক্তি সমান। এখানে বেগের মান 0, এখানে উচ্চতার মান 0, যার কারণে এখানে গতিশক্তি নেই, এখানে বিভব শক্তি নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো mm চলে যাবে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলে দিতে পারি ভি এ সমান √2g ইন্টু এ ফি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো √2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এফি এর মান হচ্ছে 0.2। আফটার ক্যালকুলেশন তুমি যে মানটা পাবা আমি দেখে বলে দিচ্ছি 1.98 মিটার পার সেকেন্ড। হোপফুলি এই মানটা তুমি পাওয়ার কথা। তাহলে বি এ বিন্দুতে বেগের মান দেখো আমরা যা পড়েছি তাই আসছে কিন্তু। তাহলে এটা হচ্ছে উদ্দীপকের 3 নম্বর কোয়েশ্চেন। তাহলে উদ্দীপকের 3 নম্বর কোয়েশ্চেনে কী দেখলাম? উদ্দীপকের 3 নম্বর কোয়েশ্চেনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে বলা হয়েছে কি এ বিন্দুতে ববটির বেগ নির্ণয় করো। তো এই বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে এই বিন্দুতে গতিশক্তি সমান বি বিন্দুতে কি বিভব শক্তি। তো আমাদের বি বিন্দুতে বিভব শক্তি বের করতে হলে এই উচ্চতাটা লাগবে। তো এটা বের করতে হলে আমার এটা লাগবে, এটা বের করতে হলে এই ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করা লাগবে। করে ফেলছি, শেষ। ক্যালকুলেশন করব, আনসারটা পেয়ে যাব। নেক্সট তুমি এবার পরের কোয়েশ্চেনটা যাও। পরের কোয়েশ্চেনে যদি যাই, আমাকে কোয়েশ্চেনে কি বললো? আমাকে পরের কোয়েশ্চেনে তারা যেটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যত্যয় ঘটবে কিনা। যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যত্যয় ঘটবে কিনা সেটা জিজ্ঞেস করলো। তো আসলে যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে তো গতিশক্তি বিভব শক্তি বুঝি। তাহলে আমার প্রত্যেকটা বিন্দুর জন্য গতিশক্তি বিভব শক্তি তোমাকে বের করতে হবে। এখন আসো, তুমি কি জানো? তুমি যা জানো অলরেডি বি বিন্দুটা তুমি জানো, এ বিন্দুটা তুমি জানো। কিভাবে জানো? ভাইয়া এ বিন্দুর বেগ একটু আগে বের করছি না? তাহলে আমরা বলতে পারি সি বিন্দুতে, আমরা যদি সি বিন্দু খেটে নিই, সি বিন্দুতে আমরা বলতে পারি বিভব শক্তি সমান 0 আর গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান হচ্ছে 0.2 ইন্টু ভি হচ্ছে 1.98 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা এখানে গতিশক্তির মানটা হোপফুলি পাবো 0.392। আমরা হোপফুলি পাবো 0.392 জুল, এটা পাওয়ার কথা। সুতরাং আমরা বলতে পারি সি বিন্দুতে মোট শক্তি, আমরা ডাইরেক্ট লিখি ইসি সমান হচ্ছে 0.392 জুল। শেষ। আমাদের সি বিন্দুতে বিভব শক্তির মান 0 আর সি বিন্দুতে গতিশক্তি হাফ এমবিএসকে দিয়ে বের করলাম। বিটা আমরা 3 নম্বর কোয়েশ্চেনে বের করে রাখছিলাম, বি এর মানটা। ওকে, শেষ। এবার আসো, আমরা জানি বি বিন্দুর উচ্চতা তো আমরা একটু আগেই বের করছিলাম, তাই না? হ্যাঁ, বি বিন্দুর ক্ষেত্রে যেহেতু আমরা উচ্চতা জানি, তাহলে আমরা এক্ষেত্রে যেটা বলতে পারি যে আমাদের বি বিন্দুর জন্য যদি আমরা বলতে যাই যে আমাদের এখানে বি বিন্দুর জন্য কত হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ভাইয়া বি বিন্দুতে গতিশক্তি 0 আর বিভব শক্তির মান তো আমরা বের করতে পারবো। তাহলে আমার বি বিন্দুর মোট শক্তি হচ্ছে, আমরা যদি বি বিন্দুতে যাই তাহলে আমরা বলতে পারবো বি বিন্দুতে আমরা বলতে পারি গতিশক্তি ইকে সমান হচ্ছে 0 আর বিভব শক্তি ইপি সমান হচ্ছে mg ইন্টু উচ্চতা কত? এফি এর মান একটু আগে আমরা ক্যালকুলেশন করছি, এম এর মান হচ্ছে 0.2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এফি, যেটা এফি মান হচ্ছে আমাদের এই অংশটা। এফি এর মানটা আমরা এর আগের বার ক্যালকুলেশন করছিলাম, এই এফি এর মান বেরিয়েছিল 0.2। আফটার ক্যালকুলেশন তুমি এখান থেকে হোপফুলি সেম মানটাই পাবা, সেটা হচ্ছে 0.392। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 0.392 জুল। সুতরাং আমরা বলতে পারি আমাদের বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 0.392 জুল। এই দুইটা হচ্ছে আমার কোন বিন্দুতে ভাইয়া? আমরা সি বিন্দুতে পাইলাম, বি বিন্দুতে পাইলাম। এখন আমার মাঝখানে একটা বিন্দু রয়ে গেছে, যে বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি সি বিন্দু। তাহলে আমাদের অলরেডি সরি এটা আমার সি বিন্দু ছিল না, এটা আমার বি বিন্দু ছিল। সরি, এটা এ বিন্দু ছিল, এটা এ বিন্দু ছিল। আমি আবার বলতেছি, এ বিন্দুতে বিভব শক্তি 0 আর গতিশক্তি হাফ mv স্কোয়ার, বেগের মান
এর আগের ম্যাথে বের করলাম, মান পেলাম এত, দুইটাকে যোগ করলে এই বিন্দুর মোট শক্তি এটা, বি বিন্দু হচ্ছে এটা, গতিশক্তি শূন্য, বিভব শক্তি আমরা mg ইন্টু এফি দিয়ে বের করলাম, এফি আগের ম্যাথে বের করা আছে, আনসার এত আসলো। তাহলে আমরা অলরেডি দুইটা পেয়ে গেছি, আরেকটা যেটা সেটাও যদি 0.392 আসে তাহলে আমাদের ব্যত্যয় ঘটবে না, না হয় ব্যত্যয় ঘটবে। তাহলে আমরা জায়গা খালি করি, দুইটা অলরেডি বের করা হয়ে গেছে। এখন আমার লাস্ট ওয়ান সি বিন্দু, এই সি বিন্দুতে কত সেটা আমাকে বের করতে হবে। তো আসো আমরা সি বিন্দুতে বের করি। তো সি বিন্দুতে যদি আমরা বলি ভাই আমাদের সি বিন্দুতে গতিশক্তিও আছে, বিভব শক্তি আছে, তাহলে আমরা হোপফুলি বলতে পারি সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান আমরা বলতে পারি mg ইন্টু এইচ, এইচ মানে কি উচ্চতা, তাহলে সি বিন্দুটা কতটুকু উপরে আছে, এ কিউ পরিমাণ উপরে আছে, তাহলে mg ইন্টু এ কিউ পাবো। এটা হচ্ছে কোন বিন্দু, পি বিন্দু আমাদের সি বিন্দুতে। এবার সি বিন্দু যদি গতিশক্তি বের করতে যায়, দেখো এটা মিডল একটা বিন্দু, ভিতরের একটা বিন্দু, ভিতরের কোনো বিন্দুতে বের করার সময় ওই আমরা মনে আছে থিওরি পড়ানোর সময় বলছিলাম এই পয়েন্টে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান এই পয়েন্টে মোট শক্তি, সেখান থেকে আফটার ক্যালকুলেশন তুমি যেটা পাইছো সেটা হচ্ছে সি বিন্দুতে আমরা ব্যাগের মানটা বের করি। সি বিন্দুতে ব্যাগের মানটা হচ্ছে √2g ইন্টু আমাদের √2g ইন্টু আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, এই যে ফি কিউ তুমি ক্যালকুলেশন করলে এটাই পাবা। তো এটা তুমি প্রমাণ করে দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আর প্রমাণ না করলে সরাসরিও লিখতে পারো, বাট লিখে উচিত না, আমাদের প্রমাণ করে দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা ভি সি পয়েন্টের যে ভ্যালোসিটি, কারণ গতিশক্তি বের করার জন্য ব্যাগ লাগবে, ভি সমান হচ্ছে √2g ইন্টু ফি কিউ, এটা তোমরা পাবা। তাহলে আমাদের গতিশক্তি কত, গতিশক্তি ইকে সমান আমরা বলতে পারি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, হাফ এম বিসি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হাফ এম ইন্টু ভিসি এর মান হচ্ছে এটা, তাহলে 2g ইন্টু ফি কিউ, তাহলে 2 চলে যাবে, তাহলে আমরা এখান থেকে পাবো mg ইন্টু ফি কিউ। ওকে, mg ইন্টু ফি কিউ। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুতে মোট শক্তি যেটা, তাহলে সি বিন্দুতে মোট শক্তি ইসি সমান হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি mg ইন্টু এ কিউ প্লাস mg ইন্টু ফি কিউ। তাহলে আমরা এখান থেকে পেলাম mg ইন্টু এ কিউ প্লাস mg ইন্টু ফি কিউ। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে যদি mgটা কমন নিয়ে নিই, mgটা কমন নিলে পাবো এ কিউ প্লাস ফি কিউ। অ্যাকচুয়ালি খেয়াল করো, দিস ইজ আওয়ার এ কিউ, এটাই হচ্ছে আমার এ কিউ, এটাই হচ্ছে আমার ফি কিউ, এ কিউ আর ফি কিউ যোগ করলে কী হয়, এফই হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো mg ইন্টু এফই। এবার এম এর মান হচ্ছে 0.2, জি এর মান হচ্ছে 9.8, এফই এর মান হচ্ছে 0.2। আফটার ক্যালকুলেশন তুমি মান পাবো 0.392, আগের মানটাই 0.392 না, হ্যাঁ 0.392 জোল। অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার সি বিন্দুতে। তাহলে আমি এ বিন্দুতে মান যা পাইলাম, বি বিন্দুতেও তা পাইলাম, সি বিন্দুতেও তা পাইলাম। অতএব আমরা বলতে পারি এক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতির কোনো ব্যত্যয় ঘটতেছে না, এক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি সে পারফেক্টলি মেনে চলতেছে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আমরা পুরো সরল দোলক এক ক্লাসে সম্পূর্ণটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।